যাদবপুর এমন একটা সিট যেখান থেকে মানুষ দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়কে 1984-তে জিতিয়েছিলেন সোমনাথ চ্যাটার্জি। যাদবপুর সবসময় তৃণমূলের রাস্তা রেখেছে। আমি নিজে যাদবপুরের মেয়ে, আমি যাদবপুরে থাকি। ফলত আমার বিশ্বাস যে 2021-এ যেরকম সমগ্র পশ্চিমবঙ্গের মানুষ বলেছে যে বাংলা নিজের মেয়ে চায়, আমি এখন খুব প্রেস্টিজিয়াস আসেন যাদবপুর, অনেকে বলেন শিক্ষিত লোকের বাস, মনে হচ্ছে ভোটটা ডাইভার্ট হবে কিছুটা, বামেদের কিন্তু ভোট ছিল, বিজেপি ভোট ব্যাংক রয়েছে, তৃণমূল কংগ্রেসে আপনি প্রার্থী, যা হবে সেটা তো দেখা যাবে। আমি নিজের 100% দিয়ে লড়াই করব। আমি বিগত 3 বছরে কতটা কাজ করি, কতটা পারি, আমি আর্মচেয়ার পলিটিক্স করি না, এটা বোধহয় আমার বলার আর অপেক্ষা রাখে। এটা পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পেরেছে। যতটা দায়িত্ব আমাকে মমতা দি এবং অভিষেক দিয়েছে, ঠিক ততটা দায়িত্ব এবং ভরসা যেন যাদবপুরের মানুষ আমার উপর রাখে, আমি সেটাই চাই। দল সুযোগ দিয়েছে, দলকে অসংখ্য ধন্যবাদ। চ্যালেঞ্জিং যে কোনো লড়াই চ্যালেঞ্জিং এবং আমরা মনে করি যে দেখুন, আমার তো খুব সহজ, কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বয়সে আমার থেকে সিনিয়র হতে পারেন, কিন্তু রাজনীতিতে আমি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের চাইতে 4 বছরের সিনিয়র। ফলে তিনি রাজনীতিতে এসেছেন 4 দিন আগে, আর আমি রাজনীতিতে এসেছি আজ থেকে 4-5 বছর আগে। ফলে স্বাভাবিকভাবেই রাজনীতিতে আমার যে বিন্দুমাত্র অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা বলে যে এতদিন ঠান্ডা ঘরে বসে কাজ করার পর একজন ব্যক্তি তিনি কতটা সাধারণ মানুষকে সার্ভ করতে পারবেন, আর আমরা যারা মাটিতে ছুটে বেরিয়েছি আমরা কতটা মানুষকে সার্ভ করে পারবো, আমি আশাবাদী। শুভেন্দু তো গড় বলেছিল ওর 35টা সিট নাকি বিধানসভায় জিতবে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম মিলিয়ে। কি হয়েছে বলা প্রত্যাশিত ছিল যে দল আবার টিকিট দেবে? একদমই ছিল, এবং জানতাম না, না দেওয়ার তো কোনো কারণ ছিল না, মানে সেই জন্যই কনফিডেন্ট ছিলাম। এবং দিদির সঙ্গে বা অভিষেকের সঙ্গে আগেও যেরকমভাবে কথা হয়েছে তাতে জানতাম। হ্যাট্রিক কি শুধু সময়ের অপেক্ষা? এখন বীরভূমে হ্যাট্রিক তো হয়ে গেছে, এটা 4th টাইম। অনুব্রত মণ্ডল না থাকাটা কি কোনো কঠিন হবে? না, পঞ্চায়েত তো করা হয়েছে অনুব্রত ছাড়া, এবং তাতে দলের সাংগঠনিকের দিক ওর সঙ্গে যারা আছে তারাও রয়েছে, এবং সংগঠন খুব ভালো আছে, অনুব্রতর লোকজনরাও কাজ করছে, এবং দলের কর্মীরাও খুব মানে সংগঠিত এবং স্ট্রং, সুতরাং কোনো অসুবিধা নেই। পঞ্চায়েতের আগে খয়রাশোল, দুবরাজপুর, সিউড়ির পাটটাতে একটা গোষ্ঠীদ্বন্দ্বের খবর শোনা যাচ্ছিল, সেটা কি নির্মূল হয়ে লোকসভায় একদম এই যে এই অ্যানাউন্সটা হয়ে গেল না, অ্যানাউন্সমেন্টের আগে ভালো মন্দ খারাপ রাগ অভিমান থাকে, অ্যানাউন্সমেন্ট হয়ে যাওয়া মানে সবাই দলের জন্য লড়ে যাবে, কারণ তারা তো সবাই দল করে, ওদের যা অভিযোগ বা অভিমানটা একটা ব্যক্তি আরেকটি ব্যক্তির প্রতি, সেই ব্যক্তির প্রতি তখন থাকে না, তখন দলটাকে জেতানোর ব্যাপার, ওই জন্য সব কর্মীরা তখন লেগে পড়ে একদম দল। কি বলবেন লড়াইটা কতটা চ্যালেঞ্জিং? তোমার প্রশ্নটা কি ছিল? বলছিলাম লড়াইটা কতটা চ্যালেঞ্জের? চ্যালেঞ্জ, সব লড়াই চ্যালেঞ্জিং হয়, এবং যত মানে চ্যালেঞ্জ গিভস অ্যান অ্যাড্রেনালিন রাশ, সো আমি তৈরি যুদ্ধে নামার জন্য। দল টিকিট দেবে প্রত্যাশিত ছিল, আলোচনা চলছিল কি আগে? না, আমি কাজ করেছি মেদিনীপুরে 2.5 বছর, প্রায় 3 বছর হতে চলেছে, এবং মেদিনীপুরের মানুষের উপর আমার বিশ্বাস আছে, মেদিনীপুরের মানুষ আমাকে খুব ভালোবাসে, এটুকুই বলবো। এর বিয়ন্ডে আমি কোনোদিনও কিছু সেইভাবে আশাও করি না, প্রত্যাশাও করি না। আই এম ভেরি অপটিমিস্টিক। আমি বিধানসভার সময়ও বলেছিলাম যে আমি জিতবো, এবারেও বলে দিচ্ছি আমি জিতবো। সাধারণ মানুষের রায় তো আমরা আবার নির্বাচিত হওয়ার সুযোগ পেয়েছি, দাঁড়াবার সুযোগ পেলাম দলের থেকে। সারা আমাদের এখানকার আমার 59টা ওয়ার্ডের কাউন্সিলর থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই ভালোবাসেন, সাধারণ মানুষ ভালোবাসেন বলেই সেই আওয়াজ দল পেয়েছেন, তাই জন্য আবার নতুন করে প্রার্থী করেছেন। সম্ভবত গাঙ্গুলি বা চিকিৎসক বিজেপি প্রার্থী তাকে করেছে, তিনি প্রচারে যাচ্ছেন এবং আপনাদের দুর্নীতির কথা বলছেন মানুষকে। ব্যক্তিগত কার দুর্নীতি আমি বলতে পারবো না, কিন্তু আমি মনে করি স্বচ্ছ রাজনীতির জন্যই রাজনীতি করা, মানুষের সেবা করা আমাদের কাজ, এবং সেই কাজটা আমি প্রায় 1973 সাল থেকে করে যাচ্ছি, এবং নির্বাচিত হয়েছে প্রথম যে পৌর প্রতিনিধি 1995-এ, তখন থেকে আজ অবধি একবারের জন্য আমি কোথাও হারিনি, কারণ এই সাধারণ মানুষ তাই জন্যই আমাকে বিশ্বাস করে, সাধারণ মানুষ এই জন্য আমাকে। জয় বাংলা! যোগ্যতার প্রার্থী একসাথে হয়ে গেল, ক্যা বাত!
বলো আর কি প্রশ্ন জানতে চাও? আপনার লড়াই লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে, যিনি একই ইন্ডাস্ট্রি থেকেই বিলং করেন, একবারে সাংসদও, কতটা কঠিন লড়াই? নিশ্চয়ই কঠিন, সব লড়াই ভীষণ কঠিন হয়। তিনি সাংসদ, তিনি যথেষ্ট ভালো কাজ করেন এবং মানুষ তাকে ভালোবাসেন। তিনি একটা বড় দলের একজন নেত্রী, তো সে যাই হোক না কেন। কিন্তু আমিও আছি, তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছি, আর আশা করি সব কিছু খুব সুন্দরভাবে হবে, ভালোভাবে হবে, কাদা ছোড়াছুড়ি করা হবে না। আমি তো আমার তরফ থেকে কোনো রকম কাদা ছোড়াছুড়িতে বিশ্বাসী নই, আমি করবও না। আমি আমার মানুষের সাথে কথা বলবো, আমি আমার দিদি বোন ভাইদের সাথে কথা বলবো, ব্যাস সেইটুকুই। তাতে যদি মানুষ আমাকে ভালোবাসেন বাসবে না, যদি ভালোবাসেন বাসবেন না, তার বাইরে কিছু নয়। তৃণমূল কংগ্রেসে কবে জয়েনিং এবং কেন তৃণমূল কংগ্রেস? কেন তৃণমূল কংগ্রেস? এটা তো ভালো প্রশ্ন। কেন তৃণমূল কংগ্রেস? কারণ আমি নারী শক্তিতে বিশ্বাসী, আর যেই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নারী, তার পাশে আমার থাকা উচিত বলে আমি মনে করি। কতটা আশাবাদী? প্রচুরভাবে আশাবাদী, 100% আশাবাদী, ভীষণ রকম ভাবে আশাবাদী। আমি বলি 42-42, অনেকে অনেক কিছু বলতে পারেন, আমি বলি 42-42, কে কি বলছে ভাবলে হবে তো। বলছি এবারে লোকসভা নির্বাচনের আগে বিরোধী রাজনৈতিক দল, আপনার দলের বিরোধী রাজনৈতিক দল বারবার সন্দেশখালীর প্রসঙ্গ তুলে আনছেন, যেখানে নারী নির্যাতনের অভিযোগ রয়েছে। নিঃসন্দেহে আপনি বলছিলেন যে সরকার, মুখ্যমন্ত্রী নারীদের পাশে থাকেন, সন্দেশখালীর বিষয়টা কি এফেক্ট ফেলবে না? আমার তো মনে হয় না খুব একটা এফেক্ট ফেলবে বলে। কারণ দেখুন, কে কি নেতা নেত্রী কে কি বলছে সেটার থেকেও সব থেকে উপরে হচ্ছে মানুষ কি বলছে। আজকে মানুষ যেসব নেতা নেত্রীরা এইসব বলছেন যে সন্দেশখালী এই, সন্দেশখালী ওই, সন্দেশখালী মহিলারা এই করছেন, আরে তাদের থেকে ইন্টারভিউ নিয়ে একটু তাদের সঙ্গে একটুখানি কথা বলি। আজকে হ্যাঁ, সবাই তো বলছেন না, কি করে বুঝতে পারছেন যে সবাই যারা বলছেন তারা সবাই অ্যাকচুয়ালি এফেক্টেড বা অ্যাকচুয়ালি তাদের সাথে এরকম ধরনের ঘটনা ঘটেছে কিনা? সেটা তো আমাদের আগে খতিয়ে দেখতে হবে, আগে বার করতে হবে যে সত্যি তাদের সাথে সেরকম ঘটনা ঘটেছে কিনা। আর যদি সত্যি তাদের সাথে সেরকম ঘটনা ঘটে থাকে, তাহলে আমাদের তো দিদি আছেন, দিদি নিশ্চয়ই বিচার করবেন। দিদি কখনো বিচার না করে তো থাকবেন না, নিশ্চয়ই বিচার করবেন। ঘরের মাটিতে ঘরের মেয়ের যেরকম লাগে ঘরে ফেরার অনেক দিন পর, যদি যেমন দেখবেন কোনো মানুষ যদি বিদেশ থেকেও ফেরে, ঘরের মাটিতে ফেরার আনন্দ কেমন লাগে। আর ওখানে তো আমি 24 ঘন্টা পড়ে থাকি, 365 দিন পড়ে থাকি। আমি তো বিষ্ণুপুরের জন্য আমার নিজের জীবনটা দিয়ে দিয়েছি। আজ বিষ্ণুপুরের লোকসভার মানুষের জন্য, বিষ্ণুপুরের জন্য আমি আমার গোটা জীবনটা বিলিয়ে দিয়েছি। আজীবন বিষ্ণুপুরের মানুষের, জনগণের সেবা দাসী হিসাবে থাকতে চাই সুজাতা। যার জীবনে মৃত্যুকে বারবার দেখে আসে, যার জীবনটাই লড়াইময়, তাকে আছে নতুন করে আর লড়াইয়ের কি আছে? লড়াই এখনো শেষ হয়নি, আমার লড়াই জারি আছে, আর লড়াই চলতে থাকবে, লড়াই জারি আছে। লড়াইটা অধর্মের বিরুদ্ধে ধর্মের, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের। আর এই লড়াই আমার কাছে ধর্মযুদ্ধের লড়াই। আমি আপনাদের কাছে, সবার কাছে করজোড়ে প্রার্থনা সুজাতার, এই ধর্মযুদ্ধেই, ন্যায় যুদ্ধেই নারীটার 7 দিন, এই অসহায় নারীর 7 দিন। আমি এটুকুই বলতে পারি, আমি নিজেকে অসহায় মনে করি না, আমি নিজেকে খুব শক্তি মনে করি মানসিকভাবে। কিন্তু কি বলুন তো, একটা কথাই আছে না, নরকের কীটকে বধ করতে গেলে আপনাদের সকলের সহায়তা চাই। আর বিষ্ণুপুর লোকসভার মানুষের কাছে, সকলের কাছে আমার করজোড়ে প্রার্থনা, এই ন্যায় যুদ্ধেই, ধর্মযুদ্ধে সুজাতাকে 7 দিন। কথা দিলাম, বিষ্ণুপুর লোকসভাকে সাজিয়ে দেব, ভরিয়ে তুলব। যে 10 বছর আপনারা একজন অপদার্থ জনপ্রতিনিধিকে পার্লামেন্টে পাঠিয়ে পাশে পাওয়া তো দূরস্থ, কোনো উন্নয়ন পাননি পর্যন্ত, এমনকি আপনাদের জীবনের, পরিবারের, এমনকি তাদের অনেকের বুথ সভাপতি, পঞ্চায়েত সমিতি সভাপতি, তাদের দলেরই প্রতিনিধিরাও তাকে পাশে পায়নি। আমি কথা দিলাম আপনাদেরকে, দলমত নির্বিশেষে কাজ করব, শুধু আমাকে সুযোগটা দিয়ে দেখান। না না, কোনো চাপের নেই, কোনো চাপ, আরামবাগ নিয়ে কোনো চাপ নেই, কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই। টিকিট পাবেন আশা করেছিলেন? আরামবাগ আপনি টিকিট পাবেন আশা করেছিলেন? দেখুন, এই দলটা তৃণমূল, তো দলটার নাম হচ্ছে তৃণমূল। লড়াই হবে, লড়াই হবে। দল আমাকে এখানটায় দায়িত্ব দিয়েছে লড়াই করার, লড়াইটা হবে এবং গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়েই আমরা
আমাদের নেত্রী মমতা ব্যানার্জির পক্ষেই যাতে মানুষ আস্থা রাখে তার চেষ্টা না, নিশ্চয়ই যখন বিজেপির সর্বভারতীয় একটা দলের সভাপতি ওখানটায় আছেন, নিঃসন্দেহে তো ওরা বলতেই পারে যে ওদের খুব শক্ত ঘাটে, কিন্তু পরবর্তীকালে লড়াইয়ে প্রমাণ হবে কে আছে না। কোনো লড়াইয়ে কঠিন নয়, কোনো লড়াইটাই সহজ নয়। লড়াই সবসময় একটা রাজনৈতিক দুটো দল যখন করে কোনো জায়গাতে লড়াইটা সবসময় হয়।